মায়রার চিৎকার শুনে মায়রার ঘর থেকে সব কাজিন বেরিয়ে আসে। রাতুল শিহাবও তাদের ঘর থেকে বেরিয়ে আসে। নিচ থেকে মায়রার কণ্ঠে চোর চোর ডাক শুনে শুধু দ্রুত পায়ে ইরফানের ঘর থেকে বের হয়। ইরফান নিচেও বের হয়। শুধু সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, কি হয়েছে মাইরা? মায়রা হাঁপানো কণ্ঠে বলে, ভাইয়া বাড়িতে চোর ঢুকেছে, কোথায় যেন গিয়েছে। শুধু ডাইনিং এর লাইট জ্বালায়। সবাই আশেপাশে খুঁজে, কেউ নেই তো। ইরফান বিরক্ত, শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে মায়ের সামনে দাঁড়িয়ে রেগে বলে, আবার বাদরামি স্টার্ট করছো? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা অসহায় কণ্ঠে বলে, বিশ্বাস করুন আমি সত্যি বলছি। ইরফান ধমকে বলে, শাট আপ। এরপর শুদ্ধের উদ্দেশ্যে বলে, রহমত কাকাকে জিজ্ঞেস করো কেউ এসেছে নাকি। শুধু হাসছে। তার কেন যেন মনে হচ্ছে ফাইজ এসেছে। ও তো বাড়ি থেকে বেরিয়েছিল, ইনায়া ছাড়া আর কার কাছে আসবে? তাছাড়া এখানে ইনায়া ছাড়া সবাই আছে। ইরফানের কথায় মাথা নেড়ে গান গাইতে গাইতে বের হয়। আমার এমন সারাটিক্ষণ তোমায় শুধু চাই, দূরে দূরে থাকো তুমি, বোঝো না তো? হায়, জানো না তুমি তোমায় কত ভালোবাসি, তোমারই টানে শুধু ফিরে ফিরে আসি। শুধু যেতে যেতে শব্দ করে বলে, গাইস, এটা আমার দুই বন্ধুর মনের কথা আমি বলে দিলাম। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে বলে, তোমার গানের গলা তো সেই শুদ্ধ ভাই, আরো শুনিয়ে যাও। শুধু বাইরে থেকেই বলে, আরেকদিন, আজ বাই বাই। ইরফান মায়রার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে নিলে মায়রা ইরফানের হাত টেনে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন? না না। ইরফান কোনো কথা বলে না, মায়রাকে কোলে তুলে নেয়। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে বলে ওঠে, হাউ রোমান্টিক। ইরফান পাত্তা দিল না। মায়রা লজ্জায় চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে তার রুমে গিয়ে মায়রাকে নামিয়ে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা ভাবছে সে না বলে বেরিয়ে গিয়েছে বলে এখন তাকে কিছু বলবে। ইরফান গম্ভীর গলায় বলে, ফাইজ তোমার জান? মায়রা কথাটা শুনেই তড়াক করে ইরফানের দিকে তাকায়, চোখ বড় বড় হয়ে যায়। ইরফান মায়রার দিকে এগিয়ে আসে, মায়রা পিছিয়ে যায়। ইরফান আবারও বলে, ফাইজ তোমার প্রাণ? মায়রা ঢোক গিলে পিছিয়ে যায়। হায় হায়, এসব তো সে ফোনে বলেছিল। ইরফান শক্ত গলায় বলে, টেল মি স্টুপিড। মায়রা কেঁপে ওঠে, পিছিয়ে যেতে যেতে আমতা আমতা করে বলে, না না না। ইরফান মায়রার দিকে এগোতে এগোতে ঠান্ডা গলায় প্রশ্ন করে, ফাইজ তোমার কি? মায়রা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে বলে, ভাইয়া। ইরফানের আবারও ঠান্ডা স্বর। ফাইজের সাথে কথা না বললে তোমার ঘুম হয় না? মায়রা পেছাতে পেছাতে ঠাস করে বেডের উপর পড়ে যায়। ইরফান মায়রার দিকে যেয়ে আবারও ঠান্ডা গলায় বলে, নো প্রবলেম, আমি ঘুম পাড়িয়ে দিব। মায়রা পিট পিট করে ইরফানের দিকে চেয়ে আছে, বেডের উপর পা তুলে উঠে বসে। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আবারও বলে, ফাইজের সাথে কথা না বলে তুমি খেতে পারছো না? মায়রা আর কান্না পায়। হায় আল্লাহ, এই লোক সব জেনে গিয়েছে। মিনমিন করে বলে। আমি মজা করেছি, সরি। ইরফান গম্ভীর গলায় বলে, বাট আমি তো তোমাকে খাওয়াবো। মায়রা কাদো কাদো মুখ করে তাকায়। হঠাৎই বসা থেকে উঠে বেডের অপর পাশে লাফ দিতে চায়। তার আগে ইরফান মায়রার পা টেনে ঠাস করে ফেলে তাকে টেনে আনে তার দিকে। মায়রা মিনমিন করে বলে, সরি সরি, আর করব না, ছেড়ে দিন প্লিজ। ইরফান বাহাতে মায়রাকে টেনে মেঝেতে দাঁড় করায়, তার সাথে শক্ত হাতে চেপে শীতল গলায় বলে, খেতে পারছো না, খাওয়াতে হবে তোমাকে। মায়রা দুদিকে মাথা নাড়িয়ে বলে, পারছি পারছি। ইরফান মায়রার হাত দুটো তার বাঁ হাতের মুঠোয় নিয়ে পিছনে চেপে ধরে। ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মায়রা ঠোঁট দুটো শক্ত হাতে স্পর্শ করে। মায়রা একটু ব্যথা পেল বোধ হয়, চোখ নামিয়ে রেখেছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকিয়ে শীতল গলায় বলে, আমি তবুও খাওয়াবো। মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে, ঢোক গিলে কিছু বলতে চায়। তার আগেই ইরফান মায়রার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে মায়রার চোখ বন্ধ করে দেয়। মায়রা শরীর ছেড়ে দেয়। ইরফান বাঁ হাতে মায়রাকে শক্ত করে তার সাথে আগলে নেয়। মায়রা ছটফটিয়ে ওঠে। ইরফান দুহাতে মায়রাকে নিচের দিকে আরেকটু টেনে নেয়, পিছনে মায়রার হাতের বাঁধন শক্ত করে। মায়রা সময় নিয়ে শান্ত হয়।
নিঃশ্বাস নেয়ার আশায় আবারও ছটফটায়। ইরফানের চোখে মুখে বিরক্তির ভাঁজ। একটুর জন্য ছেড়ে ইরফান বিড়বিড়িয়ে বলে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগে ইরফান ডান হাতে মায়রার গাল চেপে আবারও আঁকড়ে ধরে। পুরো 3 মিনিট পর মায়রার ঠোঁট জোড়া ছেড়ে দেয় ইরফান। মায়রার চোখ বন্ধ, মেয়েটা শব্দ করে শ্বাস নেয়। ইরফান মায়রার মুখটা উঁচু করে ধরে রেখে পুরো মুখাবয়বে দৃষ্টি বোলায়। পিছনে রাখা মায়রার হাত ছেড়ে বাঁ হাতে মায়রাকে নিজের সাথে চেপে ডান হাতে মায়রার ভেজা ঠোঁট জোড়া মুছে দেয়। মায়রা কেঁপে ওঠে, বন্ধ চোখেই মাথা নিচু করে নেয়। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে, ক্ষীণ স্বরে বলে, চকোলেট খেয়েছিলে? মায়রা মাথা নিচু করে ইরফানের বুকে কপাল ঠেকিয়ে রাখে, যেন ইরফান তাকে একদমই দেখতে না পায়। ইরফান ডান হাতে মায়রার হিজাবের পিনগুলো ধীরে ধীরে খুলতে থাকে। ঠান্ডা গলায় বলে, ফার্স্ট চকোলেট ইজ মাই ফেভারিট। মায়রা ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে লজ্জায় বন্ধ চোখ জোড়া আবারও খিচিয়ে নেয়। ইরফান মায়রাকে টেনে তার থেকে সরিয়ে দিয়ে হিজাব খুলবে বলে মায়রা আবারও লেপ্টে দাঁড়ায় ইরফানের সাথে। ইরফান তার ফেস দেখলেই যেন সে শেষ হয়ে যাবে। কিছুতেই ইরফানকে তার মুখ দেখানো যাবে না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ইটস ওকে, আমি তোমাকে ঘুম পাড়াচ্ছি। মায়রা ঢোক গিলে ইরফানের থেকে একটু দূরে সরে দাঁড়ায়, তবে মাথা তোলে না। ইরফান মায়রার গাল ধরে মাথা উঁচু করে মায়রা ঠোঁট জোড়ায় আঙুলের আলতো স্পর্শ দেয়, সাথে গম্ভীর গলায় বলে, ইন ফিউচার কাউকে জান প্রাণ বলে ডেকেছো তো? কথা বলার জন্য এটা আস্ত রাখবো না, স্টুপিড। লাস্ট ওয়ার্ডটা ধমকে বলে। মায়রা কেঁপে ওঠে, চোখ বুঝেই তার ঠোঁট জোড়ায় অবস্থানরত ইরফানের হাত তার ডান হাতে সরিয়ে দিতে চায়। ইরফান হাত সরিয়ে নেয়। এরপর মায়রার হিজাব খুলতে নিলে মায়রা মাথা নিচু করে মিনমিন করে বলে, দরজা খুলে দিন। ইরফান ভ্রু কুঁচকে বলে, ওয়াই? আমার ঘরে যাব। ওই ঘর আর তোমার নেই, ওটা স্টোর রুম হয়ে গিয়েছে। সাথে সাথে মায়রা মাথা তুলে তাকায়, অবাক হয়ে বলে, কেন? তাহলে আমি কোথায় থাকবো? ইরফান ঠান্ডা গলায় বলে, এখানেই থাকবে। ইরফানের দৃষ্টিতে মায়রা আবারও মাথা নিচু করে নেয়। এখানে থাকবে মানে? এই লোকের সাথে এক ঘরে? ভাবতেই কেমন গলা শুকিয়ে আসলো। ইরফান মায়রার হিজাব টান মেরে খুলে দেয়। মায়রা দ্রুত মাথা তুলে তাকায় ইরফানের দিকে, আমতা আমতা করে বলে, এটা খুললেন কেন? ইরফান বিরক্ত কণ্ঠে বলে, স্টুপিড, সারা রাত মাথা বেঁধে রাখার ইচ্ছে ছিল? মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান হাতের হেজাব বেডের উপর ছুঁড়ে ফেলে। মায়রার মাথার পিছনে হাত দিয়ে শক্ত কোপা খুলে দেয়। ঝরঝর করে চুল খুলে পিঠ ছড়িয়ে যায়। কিছু চুল কাঁধ পেরিয়ে সামনে হেলে আসে। ইরফান তার দু হাতের আজলায় মায়রার দুগাল নিয়ে মৃদু স্বরে বলে, আই ডোন্ট লাইক ইউ বিকজ ইউ আর এ লিটল অ্যান্ড স্টুপিড গার্ল। মায়রা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার মুখাবয়বে দৃষ্টি বোলায়, অতপর মায়রার গাল ছেড়ে উল্টো ঘুরে সোফায় গিয়ে বসে। পায়ের উপর পা তুলে গম্ভীর গলায় বলে, ঘুমাও। মায়রা ইরফানের দিকে পিট পিট করে চেয়ে থাকে। ইরফান তার ল্যাপটপ নিয়ে বসলো, বহু কাজ বাকি। মায়রা ইরফানের দিকে চেয়ে মাথা নিচু করে একবার তার পায়ের দিকে তাকালো। সেদিন ইনায়া শুদ্ধ ভাইয়াকে কেমন যেন জুতা ছুঁড়ে মেরেছিল। মায়রার ইচ্ছে করলো ইরফানের দিকে ওভাবে জুতো ছুঁড়ে মেরে আই ডোন্ট লাইক ইউ বাক্য এই লোকের মাথা থেকে ডিলিট করে দিতে। বিড়বিড় করলো। হবিস লোক। ইরফান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মায়রার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, তোমার কি পেট ভরেনি? আমি আসবো নাকি ঘুমাবে? কথাটা বলে ইরফান ল্যাপটপ হাতে নিয়েই দাঁড়িয়ে যায়। মায়রা ঢোক গিলে দ্রুত বেডের অপর কোণায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। ইরফান এগিয়ে গিয়ে মায়রার পাশে বেডে হেলান দিয়ে বসলো, ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে চেয়ে রেগে বলে, মেঝেতে ঘুমাতে চাইছো? মায়রা কিছু বলল না, সেই কোণাতেই পিঠ ফিরিয়ে ঘাপটি মেরে পড়ে থাকলো। ইরফান বিরক্ত হয়ে বাম হাতে মায়রার হাত ধরে টেনে তাকে ঘেঁষে শুয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান বাঁ হাতে মায়রার পেট রেখে ডান হাতে মায়রার গাল চেপে তার দিকে ফিরিয়ে ঠান্ডা গলায় বলে, জ্বালিও না আমায়। অ্যাগেইন চকোলেট খাওয়া স্টার্ট করলে সারা রাতেও পেট ভরবে না আমার। মায়রা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে ইরফানের হাত তার গাল থেকে সরিয়ে দিতে চায়, তবে পারে না। চোখ নামিয়ে মিনমিনিয়ে গলায় বলে, আমি ঘুমাবো। ইরফানের গম্ভীর স্বর। ওকে। মায়রা ভাবলো ইরফান তাকে ছেড়ে দিবে, কিন্তু ইরফান শুধু মায়রার গাল ছাড়লো, পেট থেকে হাত সরালো না। মায়রা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। মায়রা আবারও মৃদু স্বরে বলে, কারণ
ইরফান ছেড়ে দিলে মায়রা উল্টো ঘুরে চুপ করে চোখ বুজলো, আর নড়লো না একটু। ইরফান ল্যাপটপ অন করে কাজে মন দেয়। লিটল কুইন, তোমাকে কে কল করেছিল? কি হলো বলছো না কেন? থাপ্পড় খাবে? আমার মাথা পুরো বিগড়ে দিয়েছে। ইনায়া তার দুহাতে ফাইজের হাত তার মুখ থেকে সরাতে চায়, করে। মানে তার মুখ চেপে বলেছে কথাটা কেন? এই লোকটাকে কি বলা উচিত? ফাইজ ব্যাপারটা বুঝতে পেরে ইনায়ের মুখ থেকে হাত সরিয়ে বলে। ওহ সরি। ইনায় হাঁপানো কণ্ঠে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? এত রাতে আমার ঘরে এসেছেন কেন? ফাইজ রেগে বলে। একদম আমার উপর চেঁচাবে না। যার তার কথা বিলিভ করছো কেন? আমার এক্স ছিল, আর তোমার পিছনে কে পড়েছে? আমাকে বলনি কেন? ফাইজকে রাখতে দেখে ইনায়া চুপসে যায়, মিনমিন করে বলে, আমি বিলিভ করিনি। তাহলে আমাকে ব্লক করলে কেন? ইনায়া কি বলবে বুঝতে পারছে না। ফাইজ ধমকে বলে, এই মেয়ে, এই আমাকে তোমার রোবট মনে হয়? কানের নিচে থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দেব। তামাশা করো আমার সাথে? ব্লক করলে কেন? হাত শিরশির করে, আর আমি ওদিকে ছটপট করে মরি। ইনায়া ভয়ে চুপসে যায়। এই লোক তো মারাত্মক রেগে আছে মনে হচ্ছে, এজন্যই তার ভালো লাগে না। অসহ্য একটা, একদম তার ভাইয়ের মতো। ফাইজ ইনায়ের গাল চেপে বলে, কোন বেয়াদব তোমার পিছে পড়ে আছে? আমাকে বলনি কেন? আগে তোমাকে থাপড়িয়ে সোজা করব, তারপর ওই ছেলেকে। ইনায়া ফাইজের হাত সরিয়ে দেয় তার গাল থেকে, আমতা আমতা করে বলে, কেউ পিছে পড়েনি, আমার কাজিন রাতুল ভাইয়া ফান করেছে। ফাইজ তবদা খেয়ে চেয়ে থাকে কিছু সময়। ইনায়া ফাইজের দিকে চেয়ে আবারও বলে, আর মায়েরা আপনার এক্স সেজে মজা করেছে। ফাইজ অদ্ভুতভাবে আওড়ায়। হোয়াট? ইনায়া ঢোক গিল। ফাইজ দুহাত কোমরে রেখে হতাশার শ্বাস ফেলে বলে, এতগুলো ব্রিটিশের আমদানি কবে হলো আমার জীবনে? বিরক্ত কণ্ঠে বলে। শালা বউটাও ওদের সাথেই গিয়ে যোগ দিয়েছে। ইনায়ের দিকে এগিয়ে এসে দাঁতের দাঁত চেপে বলে, তোমার একটুও মায়া নেই? আমি যে ছটপট করি তুমি মজা নাও? কালকে হতে দাও, তোমার মজা বোঝাবো আমি। ওয়েট, সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করলো আমাকে। হ্যাঁ, মাথা নিচু করে নখ খুঁড়ছে। ফাইজ আফসোসের সুরে বলে, সবগুলোই শুদ্ধর যমজ ভাই বোন, আর ইরফানের বউ তো শুদ্ধর কপি ভার্সন। ওটাকে কোথায় পেয়েছিল তোমার বাবা? ইনায়া রেগে বলে, আপনি মায়েরাকে উল্টোপাল্টা বলেছেন কেন? ভাইয়াকে কিন্তু বলে দিব। ফাইজ চোখ ছোট ছোট করে তাকালো ইনায়ের দিকে, কেমন নাকের পাটা ফুলিয়ে তার দিকে চেয়ে আছে। ফাইজ শান্ত চোখে চেয়ে থাকে ইনায়ের দিকে। ইনায়া চোখ নামিয়ে মিনমিন করে বলে, আপনি চান? ফাইজ মৃদু স্বরে বলে। যাব না। ইনায়া ভ্রু কুচকে বলে, মানে? ফাইজ ইনায়ের দিকে দুপা এগিয়ে এসে মৃদু স্বরে বলে, কালকে তো আসতেই হবে বিয়ের করার জন্য, তাই আর যাব না কষ্ট করে। একবারে তোমাকে বিয়ে করে সাথে নিয়েই যাব। কথাটা বলে ইনায়ার হাত ধরে টেনে বলে, আসো ঘুমাই। ইনায়া চোখ বড় বড় করে বলে। মানে কি বলছেন? আমার হাত ছাড়ুন। ফাইজ পিছু ফিরে ইনায়ার দিকে এগিয়ে গেলে ইনায়া পিছিয়ে যায়। ফাইজ গম্ভীর গলায় বলে, এ জীবনে বহুত জ্বালালে লিটল কুইন, তোমাকে যে ঠিক করব সেটা ভেবেই কুল পাই না। ইনায়া ঢোক গিলে ফাইজ ইনায়ার হাত ছেড়ে ইনায়ার বিছানায় উপর হয়ে শুয়ে ইনায়া চেঁচিয়ে বলে, কি করছেন? আপনার বাড়ি যান। ফাইজ পাত্তা দিল না, মৃদু স্বরে বলে। ঘুমাবো, ডিস্টার্ব করো না। ইনায়া বোকা চোখে চেয়ে থাকে ফাইজের দিকে, এগিয়ে গিয়ে বলে, আমরা এক ঘরে থাকতে পারবো না, আমাদের তো এখনো বিয়ে হয়নি। কথাটা শুনে ফাইজ মাথা কাজ করে ইনায়ার দিকে তাকায়। চোখের পলকে বেড থেকে নেমে ইনায়ার সামনে দাঁড়ায়। ইনায়া ভয় পেয়ে পিছিয়ে যায় একটু। ফায়াজ মৃদু হেসে বলে, তবে চলো লিটল কুইন, আজকেই বিয়ে করে নিই। ইনায়া ভ্রু কুচকে বলে, আপনি কি পাগল? ফাইজ ডান হাত প্যান্টের পকেটে রেখে ইনায়ার দিকে এগিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, পাগল মানিয়ে বলছো পাগল কি না? হাউ ফানি। এরপর ইনায়ার হাত ধরে টেনে বলে, আসো তো ঘুমাই, কাল আবার বিয়ে। ইনায়া ফায়েজকে ঠেলে সরায়। এই লোকটা আসলেই পাগল। রেগে বলে, আপনি যাবেন, নয়তো আমি সবাইকে ডাকবো বলে দিচ্ছি। ফায়েজ ভাবলেশীন ভাবে বলে, ওকে ফার্স্ট।
হ্যাঁ, থতমত খেয়ে তাকায়। ফাইজ হাসলো, ইনাকে আর জ্বালালো না। সে ভালোভাবে গিয়ে শুয়ে পড়লো। ইনায়া কপাল চাপড়ালো। এমন হবে জানলে মায়রাকে জীবনে ওসব ফাজলামি করতে দিত না। ইনায়া একটা চেয়ারে বসে পড়ে, অসহায় মুখ করে রেখেছে। বারবার হাই তুলছে, ঘুম পেয়েছে তার, বিরক্ত লাগছে। এভাবে বসে থাকতে থাকতে চেয়ারে হেলান দিয়েই কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। ফায়াজ নিজেও 1 ঘন্টা এর মতো ঘুমিয়েছে। এরপর ঘুম ভাঙলে দ্রুত শেয়ার থেকে উঠে রুমের আশেপাশে চোখ বুলায়। ইনায়াকে চেয়ারে বসে ঘুমোতে দেখে অবাক হয়। তার নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে করলো। ইনায়া ঘুমের ঘরে চেয়ার থেকে ঠাস করে পড়তে নিলে ফায়েজ দ্রুত ইনায়াকে ধরে ফেলে। এরপর তাকে কোলে করে বেডে শুইয়ে দেয়। ডান গালে আলতো করে হাত রেখে মৃদু হেসে বলে, মাই লিটল কুইন। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান মনোযোগ সহকারে ল্যাপটপে আঙুল চালায়। মায়রা ঘুমিয়ে গিয়েছে। ইরফান মাঝে মাঝে মায়রার দিকে তাকায়। মেয়েটা মাথায় বালিশ রেখে তার পা কোলবালিশ আর বালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। ইরফান মায়রাকে সরায়নি। মায়রা ঘুমের ঘরে ইরফানের পুরো দুপায়ের উপর উঠে পড়ে। ইরফান ব্রু কুচকে চেয়ে আছে মায়রার দিকে, অদ্ভুত চোখে চেয়ে আছে মায়রার দিকে। বিড়বিড় করে বলে, স্টুপিড বাঁদর, সারাদিন বাদরামি করে ঘুমের মাঝেও স্টার্ট করে দিয়েছে। ইরফান একবারেও মায়রাকে সরালো না। মায়রা নড়ে চড়ে উঠলে ঠাস করে মেঝেতে পড়তে নেয়। ইরফান দ্রুত ডান হাতে মায়রার কোমর টেনে ধরে, রেগে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়রার ঘুম ভাঙেনি। ইরফান তার ল্যাপটপ ঠাস করে রেখে দুহাতে মায়রাকে চেপে মায়রার দুহাত তার দুপায়ের মাঝে রেখে শুয়ে পড়লো। তখনই তার ফোনে কারো কল আসে। ইরফান বিরক্ত হয়, কল ধরলো না। মায়রাকে জড়িয়ে গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। মায়রা ঘুমের মাঝেই হালকা কেঁপে বলে, অনবরত কল বাজছে। ইরফান চরম বিরক্ত হয়। মায়রাকে ডিঙিয়ে হাত টেনে ফোন নিয়ে ফায়েজের কল দেখে রিসিভ করে। বাইরে আয়। ইরফান ব্রু কুচকে বলে। ওয়াই? ফায়েজ অসহায় কণ্ঠে বলে, আরে আয় রে ভাই, তারপর বলছি। ইরফান মায়রার দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলে। পারবো না। ফাইজও বিরক্ত হয়ে বলে, থাক তাহলে, গেট খোলাই থাক, আমি গেলাম। ইরফান ব্রু কুচকে বলে, হোয়াট? তুই কোথায়? এসে দেখে যা। ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। মায়রার পাশে দুটো বালিশ রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ফাইজকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান অবাক হয়ে বলে, তোর না নেক্সট ডে বিয়ে? ফাইজ কোমরে বাঁ হাত দিয়ে ডান হাতে কপাল চুলকে বলে, এক্সাইটমেন্ট, আজকেই চলে এসেছি। ইরফান রেগে বলে। ফাজলামো করছিস? তুই এখানে কেন? ফাইজ বিরক্ত হয়ে বলে, যে বিচ্ছু বউ আমদানি করে এনেছিস সে তো আমার জীবন তেনা তেনা করে দিচ্ছে। এসব খবর রাখিস না? ইরফান রেগে বলে। ওকে নিয়ে নো কমেন্টস। ফাইজ কিছু একটা ভেবে হেসে বলল, তোর বউ তো আমায় জান প্রাণ ভাবে। তোর তো কপাল পড়লো বেচারির, আমাকে ছাড়া ঘুম হয় না, খেতে পারে না। ইরফান ফাইজের কলার ধরে রেগে দাঁতের দাঁত চেপে বলে। ওর এসব কথা তুই শুনলি কেন? ফাইজ অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। লে হালুয়া, ওর বউ বলেছে তার দোষ নেই, সে শুনলো কেন সেটাই তার দোষ হয়ে গেল। ফাইজ বিরক্ত হয়ে বলে, এত বিচ্ছু বউকে নিয়ে সংসার কিভাবে করছিস? এক শুদ্ধকে নিয়েই পারি না, আরেকটা আমদানি করলি তুই। এর চেয়ে ওকে ডিভোর্স দিয়ে দে। লাস্ট কথাটা বলে আড়ালে একটু হাসলো। ইরফান সাথে সাথে চিৎকার করে ওঠে। ফাইজ? ফাইজ ইরফানকে সত্যি সত্যি রাখতে দেখে ইরফানের কাঁধে হাত রেখে বলে, আরে ইরফান, সিরিয়াস হচ্ছিস কেন? ফান করলাম আমি। ইরফান ফাইজকে গায়ের জোরে ধাক্কা দিয়ে রেগে বলে। বের হয় এখান থেকে। ফাইজ বিরক্ত হয়ে বলে, আরে আমি তোর বোনের বর হতে যাচ্ছি, একটু সম্মান তো দে। ইরফান ফাইজকে আবারও ধাক্কা দিয়ে ফাইজের গলা ধরে রাগান্বিত স্বরে বলে, ফার্দার ওকে নিয়ে একটা ওয়ার্ড ফান করলে তোকে ছাড়বো না বলে দিলাম। ফাইজ বিরক্ত হয়ে বলে, বাল ফান করেছি, এত সিরিয়াস হওয়ার কি আছে? ইরফান গম্ভীর গলায় বলে। এত রাতে এখানে কেন এসেছিস? ফাইজ অসহায় মুখ করে বলল, আজ রাতে কোনোভাবে আমার বিয়েটা দিয়ে দেয়া যায় না? ইরফান বিরক্ত হয়ে বলল। রাত বিরাতে আমার বোনের ঘরে গিয়েছিলি কেন? থাপ্পড় খাবি? ফাইজ হতাশার শ্বাস ফেলে বলে, তোর বউ তো একাই 100, শুদ্ধকে টেক্কা দিয়ে দিয়েছে। ইনায়াকে দিয়ে আমায় ফোন করিয়ে বলেছে ইনায়া জেনে গিয়েছে আমার এক্স আছে। এরপর তোর বউ নিজের হাতে ব্লক করেছে আমার বউয়ের নাম্বার থেকে আমার নাম্বার। একটু থেমে বলে, এখানেই থামলে তাও হতো,
ওরে বাবা, তোর বউ তো থেমে যাওয়ার পাত্রী নয়। সে তোর কোন কাজিন রাতুল ফাতুলকে দিয়ে ইনায়াকে দিয়ে পাখি পুখি সব ডাকিয়ে ফেনা তুলিয়ে ফেলেছে। আজকে ইনাকে বিয়ে করবে এসব হুমকি দিয়েছে। ভাবতে পারছিস তোর বউ কি অত্যাচারটা এনে চালিয়েছে আমার উপর? ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে ফায়েজের দিকে। ছোট বাচ্চারা দুষ্টুমি করলে অন্য বাচ্চা এসে তার মাকে যেমন বিচার দেয়, ইরফানের নিজেকে তেমনই মনে হলো। ওই স্টুপিড এর বাদামির ভাষণ তার বন্ধুর কাছে শুনতে হচ্ছে। কণ্ঠে বিরক্তি ঠেলে বলে, এসব আমাকে বলছিস কেন? ফায়েজ অবাক হয়ে বলে, উমা, তোর বউ তোকে বলবো না তো কাকে বলবো? এরপর চরম হতাশার শ্বাস ফেলে যেতে যেতে বলল, তোর বিচ্ছু বউটাকে একটু সামলা ভাই। শুদ্ধর জ্বালায় বাঁচি না, তোর বউটা অ্যাড হচ্ছে। জীবনটাই তেজপাতা। সাহেলের অ্যাক্সিডেন্টের কথা শুনে ইরফানের বড় ফুফির সে কি কান্না। কিছু সময়ের জন্য বাড়িটা কেমন নিস্তব্ধতায় সে যায়। কিছু বিয়ের আয়োজন সব শেষ। হুট করে তো তার কিছু করা যাবে না। শুধু গত রাতে সাহেলের কাছেই ছিল। সে সবাইকে বলেছে সাহেলের চিকিৎসা চলছে, ভালো আছে সে, সুস্থ হতে সময় লাগবে এটাই। হাত পা সব ভাঙা। শুদ্ধ আফসোসের সুরে সাহেলকে বলেছিল ইরফানের পিছনে কেন লাগতে গেল বলেই নিষেধ করেছিল। রক্তেরা এবার বোঝো ঠেলা। সাহেলের মাকে শিহাব রাতুল হসপিটালে আনলে সকাল সকাল শুদ্ধ উঠে ফায়েজের বাড়ি চলে আসে। ফারহা খুব সুন্দর একটা স্টোনের পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে, উপরে ম্যাচিং করে হিজাব বেঁধেছে। ঘড়ির কাঁটায় দেখলো দুপুর 1:05। একদম রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সবাই তার জন্য অপেক্ষা করছে। পার্লারে গিয়েছিল, আসতে আসতে লেট হয়েছে। তার মাকে একবার জড়িয়ে ধরে বলে, আম্মু গেলাম। ফারাহের আম্মু মেয়ের গালে হাত বুলিয়ে বলে। ফারহা মাথা নেড়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। শুদ্ধ বিরক্ত নিয়ে দাঁড়িয়ে গাড়ির বাহিরে অপেক্ষা করছিল ফারাহের জন্য। মূলত ফাইজের সাথে শেয়ার ফারা যাবে। পিছনে আরো 4টে গাড়ি, যেখানে ফাইজের সব আত্মীয় স্বজন উঠেছে। শুদ্ধ যতটা বিরক্ত নিয়ে অপেক্ষা করছিল, ফারহাকে দেখে তার চেয়ে হাজার গুণ মুগ্ধতা তাকে ঘিরে ধরল। ফারহা শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, শুধু ভাই আমার ফোন দাও। গতকাল রাতে শুদ্ধর কাছেই ফারাহের ফোন রয়ে গিয়েছে, সেটাই চাইছে ফারহা। শুদ্ধর কোনো রেসপন্স না পেয়ে ভ্রু কুঁচকে ডেকে ওঠে, শুধু ভাই। শুদ্ধ মৃদু হেসে ফারাহের দিকে একটু ঝুঁকে বলে। ফারহা হঠাৎই ডেকে ওঠে। শুদ্ধ আব্বু। থতমত খেয়ে কটমট দৃষ্টিতে তাকায় ফারাহের দিকে। ফারহা মিটিমিটি হাসছে। পিছনের গাড়ি থেকে ফারাহের বাবা নেমে এসে ফারহাকে জিজ্ঞেস করে। ফারহা তার বাবার দিকে এগিয়ে গিয়ে বলে, আমার দিকে বখাটে ছেলে নজর দিচ্ছে আব্বু। শুধু হা করে তাকায়। কত বড় ফাজিল, তাকে বখাটে বলছে। শুদ্ধর বাবা রাস্তার আশেপাশে চেয়ে দেখলো, এরপর ফারাহের হাত ধরে বলে, শুধু ভাইয়ের কাছে আমার ফোন আছে, দিতে বলো। ফারাহের বাবা শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ জোরপূর্বক হেসে পকেট থেকে ফারাহের ফোন বের করে দেয়। ফারহা ফোনটা নিয়ে ভদ্রমেয়ের মতো বাবার সাথে যায়। শুধু ছেঁকা খাওয়া পাবলিকের ন্যায় মুখটা অসহায় করে ফারহার দিকে চেয়ে রইল। কি অবস্থা, তার না হওয়া বউ তাকে জ্বালাচ্ছে, সব মানা যাচ্ছে না। ফারহা পিছু ফিরে একবার তাকায়, শুদ্ধর সাথে একবার চোখাচোখি হয়। ফারহা মুখ বাঁকায়। শুদ্ধ ইচ্ছে করলো কানে ধরে উঠবস করে বলতে, মনের কথা মনেই রইল, বলার হলো না। ফাইজের পৌঁছে যায় ইনায়াদের বাড়ি। গাড়ি থেকে নামলে ইনায়ের বাবা ফায়েজের বাবার সাথে হাত মেলায়। কোলাকুলি করে ফায়েজের বাবা তারেক নেওয়াজের পিঠে হাত দিয়ে বলে। ফায়েজের বাবার কথাই সবাই হাসলো। তারেক নেওয়াজ হেসে বলে, আর আমি অপেক্ষা করছিলাম আপনার বেয়াই সাহেব হওয়ার। একে একে ফায়েজের কাকা মামা সবার সাথে হাত মেলায় তারেক নেওয়াজ। এরপর ফারহাকে জিজ্ঞাসা করে। মৃদু হেসে ফারহা বলে, আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো। এরপর সবাই একে একে ভেতরে যায়। শুদ্ধর মুখ ফ্যাকাশে, সে ফারহার শোকে শোকাহত। সারা রাস্তা ছটপট করতে করতে এসেছে, এখন শুধু গলা শুনতে পেল, দেখতে আর পেল না। খুব ভালোই বুঝলো তাকে জ্বালানোর ফন্দি করছে এই মেয়ে। ফাইজের পাশে যেতে যেতে অসহায় মুখ করে বলে। ফায়েজ শুদ্ধকে পাত্তা দিল না, চুপচাপ হাঁটতে লাগলো। ফারহা ইনায়ের পাশে এসে বসেছে। ফারাহের আরো অনেক কাজিন এসেছে, তারাও ফারহাকে ঘিরে বসেছে। মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরিয়েছে। ইনায়ের মনে হচ্ছে এটার ওজন তার চেয়েও বেশি। এত ভারী কাপড় ইহজীবনে পরা হয়নি। ফারহা ইয়ানাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তোমাকে দেখে আজ আমার ভাইয়ের কি হবে সেটাই ভাবছি, বুঝলে ভাবি। ইনায়া লজ্জা পায়। তার কাজিন মহলের মাঝ থেকে তামান্না বলে ওঠে,
তামান্নার কথাই সবাই হাসলো। হঠাৎই মায়েরা কোথা থেকে প্রায় দৌড়ে এলে ইনায়ার রুমে ঢুকে পড়ে। তার রেডি হতে লেট হয়েছে। হাঁপানো কণ্ঠে বলে ওঠে, আমাকে ছাড়া কেউ মজা করো না আপুরা। সবাই দরজার দিকে তাকালে মায়রাকে দেখে অবাক হয়। ইনায়ার তার কাজিন মহল অবাক না হলেও ফারাহের কাজিনরা ভীষণ অবাক হয় মায়রাকে দেখে। মেয়ে হলেও তাদের চোখ মুখে মুগ্ধতা। মায়রা কালো রঙের ফেব্রিক্সের তৈরি, যার উপর সূক্ষ্ম স্টোন এমব্রয়ডারির কাজ করা। লেহেঙ্গাটি মূলত ইরফান নিজেই গিয়ে কিনে এনেছে, কিন্তু মায়রা এটা জানে না। সে ভেবেছে তারেক নওয়াজ সবার জন্য যখন কিনেছে তার জন্য এটা কিনেছে। মনে করার কারণও আছে অবশ্য, সে তো আলাদা করে পায়নি এই লেহেঙ্গা। তবে মায়রার সবার মাঝে তার নিজের লেহেঙ্গাটাই সবচেয়ে ইউনিক লেগেছে। সে তো তার শ্বশুর মশাইকে ধন্যবাদ দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলেছে। তারেক নওয়াজের কোনো কথাই শোনেনি। লেহেঙ্গার সাথে ম্যাচিং করা একটা হিজাব পেয়েছে, সেটাই খুব সুন্দর করে বেঁধেছে। ফর্সা গালে কালো রঙের লেহেঙ্গা যেমন কেমন যেন জলজল করছে। ইনায়াকে সাজাতে বাড়িতেই কয়েকটা মেয়ে এসেছিল, তারা সবাইকে সাজিয়ে দিয়েছে। মায়েরাও এই প্রথম এত সাজলো। এগিয়ে এসে অনেক অপরিচিত মুখ দেখে বলে, হাই তোমরা সবাই কারা? ফারহা হেসে সবার সাথে পরিচয় করিয়ে দিল মায়রাকে। মায়রা সবার সাথে হেসে কথা বলে। মেয়েগুলো নিজেদের মাঝে বলা বলি করে মায়রাকে নিয়ে। মেয়ে হলেও তারা মায়রাকে তাদের কাছে একটু পুতুল পুতুল লাগলো। ফারহার পাশে অপরিচিত একটু মুখ দেখে ফারহা জিজ্ঞেস করে, মায়েরা তোমার পাশে এটা কে? মায়রা হেসে বলে, ওর নাম সামিরা, আমার আম্মাজানের হবু বৌমা, বুঝলে? আমাদের গ্রামেরই। ফারহা ভ্রু কুচকে বলে, তোমার আম্মাজান কে? মায়রা কিছু বলার আগে ইনায়ার ফুপি ভেতরে এসে ফারহাকে জিজ্ঞেস করে। ফারহা সম্মতি দেয়, এরপর টুকটাক কথা বলতে থাকে। মায়রা অসহায় মুখ করে ইনায়ের ঘর থেকে বের হয়ে আসে। তার খোপা করা চুল খুলে গিয়েছে। হিজাবের নিচ দিয়েই অনেকক্ষণ ট্রাই করেছে খোপা করার, ব্যর্থ হয়ে বেরিয়ে আসলো। সব ঘরেই মানুষ। তার ঘরটা ইরফানের কথা মতো সত্যি স্টোররুমে পরিণত হয়েছে। বিয়ে বাড়ির যাবতীয় জিনিসপত্র সব কিছু ওই ঘরে রেখেছে। একমাত্র ইরফানের ঘরটাই ফাঁকা আছে। সকাল থেকে তো মায়েরা ওই ঘরে যায়নি। ইরফান যদি থাকে তবে কি করবে? ধীর পায়ে ইরফানের ঘরের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে চোখ বুলিয়ে দেখলো ইরফান নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে গিয়ে দরজা আটকে দেয়। এরপর দ্রুত আয়নার সামনে গিয়ে মাথার হিজাব ফটাফট খুলে ফেলে। এরপর কোমর সমান চুলগুলো শক্ত করে খোপা করতে গেলে লেহেঙ্গার উপরের পাটের চেইন ফটফট করে খুলে যায়। মায়রার কেঁদে দেবার মতো অবস্থা হলো। শুধু ঝামেলা বাড়ছে, বিরক্ত লাগলো। খোপা করা চুল রেখে ডান পাশে এনে রাখে। আগে চেন লাগিয়ে তারপর খোপা করবে ভাবনা এই। সেই অনুযায়ী দুহাত পিছনে নিয়ে চেন লাগানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। প্রায় অনেকক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে কান্না পায় তার। এখন কি করবে ভাবনার মাঝে কেউ খট করে দরজা খুললো। মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। হায় আল্লাহ, এটাই বাকি ছিল। ইরফান দরজা ভিজিয়ে দেয়। মায়রা পিটপিট করে ইরফানের চোখের দিকে চেয়ে আছে। কালো পাঞ্জাবি পরেছে লোকটা। মায়রা এর আগে সাদা পাঞ্জাবি পরে দেখেছিল, আজ কালো পাঞ্জাবি পরে কেমন অন্যরকম লাগে ইরফানকে। মায়রা আপাতত ইরফানের ভাবনা বাদ রেখেই নিজের করুণ অবস্থার কথা ভেবে ঢোক গিলল। ইরফান মায়রার পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি বোলায়। তার পছন্দ করা লেহেঙ্গাটায় মুড়িয়ে মেয়েটা দেখে চোখ ধাঁধিয়ে যায় তার। ঠোঁট পাকিয়ে সূক্ষ্ম হাসে, বিড়বিড় করে, মাই বার্ড ফ্লাওয়ার। ধীর পায়ে মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা ঢোক গিলে মিনমিন করে বলে, আপুকে ডেকে দেবেন প্লিজ। ইরফান বোধ হয় শুনল না। মায়রার দিকে অপলক চেয়ে এগিয়ে আসে। মায়রার স্বভাব সুলভ জিভ দিয়ে ঠোঁট ভিজায়। ইরফান মায়রার সামনে এসে দাঁড়িয়ে মায়রার পানে মুগ্ধের নাই চেয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করে, কোথায় ছিলে এতক্ষণ? মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আপুদের সাথে। ইরফান সামনে আয়নার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। মায়ের পেছনে চেইন খোলা, যেখানে পিঠের বাদামি তিলটা জ্বলজ্বল করছে। আয়নার সৃষ্ট প্রতিবিম্বের দিকে কেমন অদ্ভুত নজরে চেয়ে ইরফান শুকনো ঢুকিল। মায়ের মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বুঝল না লোকটা আসলে কোন দিকে চেয়ে আছে। মনে হলো তার পেছনের দিকে চেয়ে আছে। ভাবনা রেখেই বলে, একটা আপুকে ডেকে দেবেন। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়রার মুখপানে তাকায়। আরেকটু মায়রার দিকে চেপে বা হাত পেছনে দিয়ে গিয়ে খোলা চেইনের ভাঁজে হাত গলিয়ে দিয়ে মায়রা ঝুঁকি দিয়ে ওঠে।
কাপা গলায় বলে। কি করছেন? ইরফান মায়রার পিঠের তিলটার উপরে বুড়ো আঙ্গুলের সাহায্যে আলতো হাতে স্লাইড করে। মায়রার পা থেকে মাথা পর্যন্ত শিরশির করে। ইরফান মায়রার মুখাবয়বে দৃষ্টি বোলায়। ডাগর ডাগর চোখ দুটো, ঠোঁটে ডার্ক রেড কালারের লিপস্টিক। ইরফানের নিজেকে কেমন অস্বাভাবিক লাগলো। তার ডান হাত মায়রার গালে বুলিয়ে দেয়, হাতের বুড়ো আঙ্গুল মায়রার ঠোঁট জোড়ার উপরে রাখে। মায়রার চোখ নামিয়ে নিয়ে বারবার ঢোক গিলছে। ইরফান জিভ দিয়ে তার লালচে পোড়া শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে মোহনীয় গলায় বলে, এত সেজেছো কেন স্টুপিড? ইরফানের